গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব ৩। কাল সারা রাত ঘুম হয়নি। ঘুম না হবার কোনো কারণ ছিল না। কারণ ছাড়া এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে। দিনের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে ঘুমোতে গেলাম। সঙ্গে সঙ্গে চোখ ভর্তি ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল স্বপ্ন দেখে। আমার বাবাকে স্বপ্নে দেখলাম। তিনি আমার গা ঝাঁকাতে ঝাঁকাতে বলছেন, এই হিমু, হিমু, ওঠ, তাড়াতাড়ি ওঠ, ভূমিকম্প হচ্ছে, ধরণী কাঁপছে। ঘুমের মধ্যে বললাম, আহ, বিরক্ত করছো কেন? বাবা ভরট গলায় বললেন, প্রাকৃতিক দুর্যোগের মতো মজার ব্যাপার আর হয় না। ভেরি ইন্টারেস্টিং। এই সময় চোখ কান খোলা রাখতে হয়। তুই বেকুবের মতো শুয়ে আছিস। ঘুমোতে দাও বাবা। তোর ঘুমোলে চলবে না। মহাপুরুষদের সবকিছু জয় করতে হয়। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম। ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু। সাধারণ মানুষেরা ঘুমায়, অসাধারণরা জেগে থাকে। দয়া করে ঝাঁকুনি বন্ধ করো প্লিজ। আমার ঘুম ভাঙল। আমি বিছানায় উঠে বসলাম। চৌকি কাঁপছে। দেয়ালে রবীন্দ্রনাথের ছবিওয়ালা এক ক্যালেন্ডার, সেই রবীন্দ্রনাথও কাঁপছেন। বুঝতে পারছি না এটা স্বপ্নের অংশ কিনা। মানুষের স্বপ্ন অসম্ভব জটিল হতে পারে। না, এটা বোধহয় স্বপ্ন না, বোধহয় সত্যি। কটকট শব্দ হচ্ছে। অনেকদিন পর ভূমিকম্প অনুভব করছি। বালিশের নিচে থেকে সিগারেট বের করলাম। স্বপ্ন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবার জন্য সিগারেট ধরানো। স্বপ্ন শুধু যে বর্ণহীন তাই না, গন্ধহীন। সিগারেট ধরার পর তার উৎকট গন্ধ যদি নাকে আসে, তাহলে বুঝতে হবে এটা স্বপ্ন নয়, সত্যি। কেউ একজন আজান দিচ্ছে। এই সময় আজানের অর্থ হলো বিপদ, মহাবিপদ। হে আল্লাহ, রক্ষা করো, বিপদ থেকে বাঁচাও। সিগারেট ধরাতে পারছি না, হাত কাঁপছে। শরীরের প্রতিটি কোষের ডিএনএ অণু সুদূর অতীত থেকে ভয়ের স্মৃতি নিয়ে এসেছে। সে ভূমিকম্পের অস্বাভাবিক অবস্থায় আমাদের ভয় পাওয়াবেই। ভয় পাইতে না চাইলেও ভয় পাওয়াবে। আগুন দেখলে আমরা তেমন ভয় পাই না। ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ছুটে পালিয়ে যায় না। একটু দূরে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু ভূমিকম্প সামান্য কম্পনেই তীব্র ইচ্ছা করে কোথাও ছুটে চলে যেতে হবে। না, ভয় পেলে চলবে না। মনকে শান্ত করতে হবে, স্থির করতে হবে। সিগারেট ধরালাম। তামাকের উৎকট গন্ধ। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। ভূমিকম্প হচ্ছে। পরপর দুটো ঝাঁকুনি। ভয় কমেছে, মন শান্ত হয়ে আসছে। চারপাশের পৃথিবীকে এখন আর অবাস্তব মনে হচ্ছে না। ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে। রেক্টার স্কেলে এর মাপ ২-৩-এর বেশি হবে না। পরপর দুবার সামান্য ঝাঁকুনি, এতেই হইচই, ছুটোছুটি। আমার পাশের ঘরে তাস খেলা হচ্ছিল। গতকাল রাত ১১টায় শুরু হয়েছিল। এখন সকাল ৮টা, এখনো চলছে। ছুটির দিনে পয়সা দিয়ে খেলা হয়, ম্যারাথন চলে। তাসুরেরা তাস ফেলে প্রথমে হইচই করে বারান্দায় এলো। তারপর সবাই একসঙ্গে ছুটল সিঁড়ির দিকে। মনে হচ্ছে এরা সিঁড়ি ভেঙে ফেলবে। আমি সিগারেট টানছি। নিচে ছুটে যাবার কোনো পরিকল্পনা নেই। তবে অবহেলার ভঙ্গি করে বিছানায় শুয়ে থাকারও অর্থ হয় না। প্রকৃতি ভয় দেখাতে চাচ্ছে, আমার উচিত ভয় পাওয়া। বাঁচাও বাঁচাও বলে রাস্তায় ছুটে যাওয়া। ভয় পেয়ে দল বেঁধে ছোটাছুটিরও আনন্দ আছে। আমি দরজার বাইরে এসে দেখি বারান্দায় দবির খা বসে নামাজের অজু করছেন। সকাল ৯টা কোন নামাজের সময় না। দবির খান প্রায় সারা রাত জেগে থাকে। শেষ রাতে ঘুমিয়ে পড়েন বলে ফজরের নামাজ পড়তে পড়তে বেলা হয়। দবির খা আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, হেম, ভূমিকম্প। আমার নাম হেম নয়, হিমু। দবির খা কখনো হিমু বলেন না। মনে হয় তিনি ইকারান্ত বলতে পারেন না। হেমু সাহেব, ভূমিকম্প। নামেন নামেন, রাস্তায় যান। আপনি বসে আছেন কেন? আপনিও যান।
দবির খা হতাশ চোখে তাকালো। তখন মনে পড়ল এ লোকের পায়ে সমস্যা আছে, হাঁটতে পারে না। মাটিতে বসে ছেঁচড়ে ছেঁচড়ে এক জায়গা থেকে জায়গায় যান। তার পক্ষে মাটিতে বসে ছেঁচড়ে ছেঁচড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তার পক্ষে দোতলা থেকে একতলায় নামা সম্ভব নয়। নিচে নামতে চাইলে আমি ধরাধরি করে নামাতে পারি। নামবেন নাকি বসে নামাজ পড়বেন? আপনার অজু কি শেষ হয়েছে? দবির খা মন স্থির করতে পারছেন না। আমি বললাম, ধরুন শক্ত করে আমার হাত, নামিয়ে দিচ্ছি। দবির খা ক্ষীণ গলায় বললেন, যা হবার হয়ে গেছে, আর বোধহয় হবে না। হবে। ভূমিকম্পের নিয়ম হলো প্রথমে একটা ছোট ওয়ার্নিংয়ের মতো, সবাই যাতে সাবধান হয়ে যায়। তার পরেরটা বড়, যাকে বলে হেভি ঝেঁকুনি। বলেন কি? নামবেন নিচে? যে নামবো, অবশ্যই নামবো। দবির খা গন্ধমাদন পর্বতের কাছাকাছি। আমার পক্ষে একা তাকে নামানো প্রায় অসম্ভব কাজ। ডুবন্ত মানুষ যেভাবে অন্যের গলা জড়িয়ে ধরে, তিনিও সেভাবে দুহাতে আমার গলা চেপে ধরেছেন। আমরা দুজন প্রায় ফুটবলের মতো গড়িয়ে সিঁড়ি দিয়ে নামছি। কল কলঘরে মেঝের ঝি ময়নার মা বাসন ধুতে বসেছে। ভূমিকম্পের বিষয়ে সে নির্বিকার, এক মনে বাসন ধুয়ে যাচ্ছে। আমাদের নামার দৃশ্য সে খানিকটা আলোড়িত হল, মুখে আঁচল চাপা দিয়ে হাসছে। দবির খা চাপা গলায় বললেন, আগের কারবার দেখেন, দেখছেন কাপড় চুপড়ের অবস্থা, এরকম কাপড় পরার দরকার কি, ন্যাংটা থাকলেই হয়। ময়নার মার স্বাস্থ্য ভালো, দেখতেও ভালো, মায়া মায়া চোখ মুখ, কাজকর্মেও অত্যন্ত ভালো। শুধু একটাই দোষ, তার কাপড় চুপড় ঠিক থাকে না, কিংবা সে নিজেই ঠিক রাখে না। মুখে আঁচল চাপা দিয়ে সে হাসছে। দবির খা চাপা গলায় বললেন, হেমো সাহেব, দেখছেন অবস্থা, ইচ্ছা করে বর্ডারদের বুক দেখিয়ে বেড়ায়। শেষ জামানা চলে এসেছে, একেবারে শেষ জামানা। লজ্জা শরম সব উঠে গিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের সময় যেমন ছিল, এখনো তেমন। আমরা রাস্তায় দাঁড়িয়ে ভূমির দ্বিতীয় কম্পনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিছুই হলো না। দবির খাকে রাস্তার একপাশে বসিয়ে দিয়েছি, তিনি সিগারেট টানছেন। তাকে ঘিরে ছোটখাটো কোনো একটা জটলা, কেউ বোধহয় মজার গল্প করছে। আমি দূরে আছি বলে গল্পের কথককে এটা বুঝতে পারছি না। আমি ইচ্ছা করেই দবির কাছ থেকে দূরে সরে আছি। এই পর্বতকে আবার দোতলায় টেনে তোলা আমার কর্ম নয়। এই পবিত্র দায়িত্ব অন্য কেউ পালন করুক। হিমুনা, এদিকে শুনে যান তো। আমাদের মেসের মালিক বিরক্ত মুখে আমাকে ডাকলেন। এই লোকটা আমাকে দেখলেই বিরক্ত হয়। যদিও মেসের ভার আমি খুব নিয়মিত দেই এবং কখনো কোনো রকম ঝামেলা করি না। আমি হাসি মুখে ভদ্রলোকের কাছে গেলাম, আন্তরিক ভঙ্গিতে হাসার চেষ্টা করতে করতে বললাম, কি ব্যাপার সিরাজ ভাই? আমার হাসিতে তিনি আরো রেগে গেলেন বলে মনে হচ্ছে। চোখমুচ কুঁচকে বললেন, আপনি কোথায় থাকেন, কি করেন কে জানে, আমি কোনো সময় আপনাকে খুঁজে পাই না। এই তো পেলেন। এর আগে আমি 4 বার আপনার খোঁজ করেছি, যতবারই খোঁজ নেই শুনি ঘর তালাবদ্ধ। থাকেন কোথায়? রাস্তায় রাস্তায় থাকি। রাস্তায় রাস্তায় থাকলে খামোকা মেজ ভাড়া করে আছেন কেন? ঘর ছেড়ে দিবেন, সামনের মাসে 1 তারিখে ছেড়ে দিবেন। এটা বলার জন্যই খোঁজ করছিলেন? হুম। রাখতে চাচ্ছেন না কেন? আমি কি কোনো অপরাধ করেছি? সিরাজ মিয়া রাগী গলায় বললেন, কাকে মেসে রাখবো কাকে রাখবো না এটা আমার ব্যাপার, আমার পছন্দ। ও আচ্ছা, মাসের 1 তারিখে ঘর ছেড়ে দিবেন, মনে থাকবে? হুম। কোনো রকম তেড়িবেড়ি করার চেষ্টা করবেন না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করে বাঁকা করতে হয় আমি জানি। সিরাজ মিয়া তর্জনী বাঁকা করে আমাকে বাঁকা আঙ্গুলগুলি দেখিয়ে দিলেন। আমি সহজ গলাতেই বললাম, এটাই আপনার কথা না আরো কথা আছে? এটাই কথা। আমি বললাম, কঠিন কথাটা তো বলা হয়ে গেল, এখন সহজ হন,
সহজ হয়ে একটু হাসুন দেখি। সিরাজ মিয়া হাসলেন না, তবে দবির মিয়াকে ঘিরে যে জটলা পাকাচ্ছিল সে দলটার ভিতর থেকে হো হো করে হাসির শব্দ উঠল। হাসির অনেক ক্ষমতার ভিতর একটা ক্ষমতা হলো হাসি ভয় কাটিয়ে দেয়। এদের ভয় কেটে গেছে। এরা কিছুক্ষণের মধ্যেই মেজবাড়িতে ফিরে যাবে, তাস খেলা আবার শুরু হবে। দবির খাঁ অজু করে তার ফজরের কাজা নামাজ শেষ করবেন। ছুটির দিনে ভোরবেলায় একটা ছোটখাটো ভূমিকম্প হওয়াটা মন্দ না। চারদিকে উৎসব উৎসব একটা ভাব চলে এসেছে। বড় একটা বিপদ হওয়ার কথা ছিল, হয়নি। সেই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে সহমর্মিতার আনন্দ। বড় ধরনের বিপদের সামনেই একজন মানুষ অন্য একজনের কাছে আশ্রয় খোঁজে। পৃথিবীতে ভয়াবহ ধরনের বিপদ আপদেরও প্রয়োজন আছে। মেসে আজ ইমপ্রুভ ডায়েটের ব্যবস্থা করা হয়েছে। মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার ইমপ্রুভড ডায়েট হয়। আজ তৃতীয় সপ্তাহ চলছে। ইমপ্রুভড ডায়েটের কথা না, ভূমিকম্পের কারণেই এই আয়োজন। আমি ইমপ্রুভ ডায়েটের ঝামেলা এড়াবার জন্য দরজা বন্ধ করে শুয়ে আছি। হাতে 10টা টাকাও নেই। ইমপ্রুভ ডায়েটের ফেরে পড়লে 20-25 টাকা চাঁদা দিতে হবে। কোত্থেকে দিব? এর যে শুয়ে শুয়ে নিষ্পাপ মানুষের প্রাথমিক তালিকাটা করে ফেলা যাক। ইসলিমার মিয়ার নাম লেখা যেতে পারে। ভিক্ষা করা ছাড়া তার আর কোনো পাপ আছে বলে মনে হয় না। ভিক্ষা নিশ্চয় পাপের পর্যায়ে পড়ে না। এই পৃথিবীর অনেক মহাপুরুষই ভিক্ষাবৃত্তি করতেন। তাছাড়া একলেমর মিয়ার কিছু সুন্দর নিয়মকানুনও আছে। যেমন সে ভিক্ষার টাকা জমা করে রাখে না। সন্ধ্যার পর যা পায় তার পুরোটাই খরচ করে ফেলে। অন্য ভিক্ষুকদের রাতের খাওয়া খাইয়ে দেয়। খাতায় লিখলাম, একলেমর মিয়া পেশায় ভিক্ষুক, বয়স 45 থেকে 55, ঠিকানা জোনাকি সিনেমা হলের বারান্দা, শিক্ষা ক্লাস 3 পর্যন্ত। 2. মোনার উদ্দিন, পেশায় ব্যাংকের জুনিয়র অফিসার, শিক্ষা বিএ অনার্স। এ পর্যন্ত লিখেই থমকে যেতে হলো। মোনার উদ্দিন আমার পাশের ঘরে থাকেন। তার সম্পর্কে বিশেষ কিছু জানি না। মনে হয় লোকটা ভালো। তাকে একদিন দেখেছি আমাদের কলঘরে একটা 6-7 বছরের বাচ্চার মাথায় পানি ঢালছেন। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি জানালেন ছেলেটা নর্দমায় পড়ে গিয়ে কাঁদছিল। তিনি তুলে নিয়ে এসে গা ধোয়াচ্ছেন। বুঝলেন হিমু সাহেব, একটা আস্ত লাচ সাবান হারামজাদার গায়ে ডলেছি, তারপরও গন্ধ যায় না। মনিরুদ্দিন সাহেবের নামটা রাখা যেতে পারে। ফাইনাল স্ক্রুটিতে বাদ দিলেই হবে। আরও 2টো নাম ঝটপট লিখে ফেললাম। প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বাদ দেওয়া হবে। এর মধ্যে আছে মোহাম্মদ রজব খন্দকার, সেকেন্ড অফিসার, লালবাগ থানা। তিনি একবার আমাকে বলেছিলেন, পুলিশের জন্মেছি ঘুষ খাবো না তা তো হয় না। গোয়ালাকে যেমন দুধে পানি মিশাতেই হয়, পুলিশকে তেমনি ঘুষ খেতে হয়। আমিও খাবো, শিগগিরই খাওয়া ধরব। তবে ঠিক করে রেখেছি, প্রথম ঘুষ খাবার আগে তরকারির চামচে 1 চামচ মানুষের গু খেয়ে নিব। তারপর শুরু করব জোরে সোরে। গুটা খেতে পারছি না বলে ঘুষ খাওয়া ধরতে পারছি না, তবে ঘুষ তো খেতেই হবে। একদিন দেখবেন আঙ্গুলে দিয়ে নাক চেপে চোখ বন্ধ করে 1 চামচ মানুষের গু খেয়ে ফেলব। জিনিসটা খেতে হয়তো খারাপ হবে না। কুকুরকে দেখেন না কত আগ্রহ করে খায়। কুকুরের সঙ্গে মানুষের অনেক মিল আছে। এখন নাম হলো 4টা: একলুমর মিয়া, মোনার উদ্দিন, মোহাম্মদ রজব খন্দকার, রূপা। মোনার উদ্দিনের নামটা বোধহয় রাখা ঠিক হবে না। বড়ই তরল স্বভাবের মানুষ। তরল স্বভাবের মানুষের পক্ষে পবিত্র থাকাটা কঠিন কাজ। তাকে প্রায় দেখা যায় ময়নার মার সামনে উবু হয়ে গল্প করছেন। ময়নার মা মুখ ঝামটা দিয়ে বলছেন, একটু সইরা বসেন না, একেবারে শৈলের উপর উঠা বইছেন, হি হি হি। সে হাসি প্রশ্রয়ের হাসি, আহ্বানের হাসি। তরল স্বভাবের মানুষ যত পবিত্রই হোক, এ হাসির আহ্বান অগ্রাহ্য করতে পারে না। আমি লাল কালি দিয়ে মোনার উদ্দিনের নাম কেটে দিলাম। দরজায় টোকা পড়ছে। আমি খাতা বন্ধ করে দরজা খুলে দিলাম। মোনার সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বললেন, 20 টাকা ছাড়ুন তো হিমু ভাই।
স্পেশাল খানা হবে, রহমত বাবুর্চিকে নিয়ে খাসির রেজালা আর পোলাও। আমি শুকনো মুখে বললাম, আমার কাছে একটা পয়সাও নেই। সামান্য ২০ টাকাও নেই? কি বলছেন আপনি? দেখি আপনার মানিব্যাগ। মোনা সাহেব নাছোড় প্রকৃতির মানুষ। মানিব্যাগ দিয়ে দিলাম, শূন্য মানিব্যাগ। তিনি খুবই বিস্ময়ের সঙ্গে দেখলেন। এত সুন্দর মানিব্যাগ খালি করে ঘুরে বেড়ান কি করে? ঘুরে বেড়াই আর কোথায়, সারাদিন বিছানায় শোয়া। আচ্ছা থাক, টাকা দিতে হবে না। আপনি আমার গেস্ট, আপনার খরচ আমিই দেব। নো বিগ ডিল। তবে আপনাকে কাজ করতে হবে, বসিয়ে রেখে খাওয়াবো না। কি কাজ? আমার সঙ্গে বাজার সদাই করবেন, খাসির গোস্ত দেখে শুনে কিনতে হবে। চট করে প্যান্ট পরে নিন। আমি প্যান্ট পরলাম। মোহন সাহেব এলেন পিছু পিছু। খাসির গোস্ত কেনা কোনো ইজি ব্যাপার না, বুঝলেন হিমু ভাই? ইট ইজ এ ডিফিকাল্ট জব। খাসির ওজন হতে হয় ৭ সের। এর কম হলে মাংস গলে যায়, বেশি হলে চর্বি হয়ে যায়। বুঝলেন? জি বুঝলাম। খাসির গোস্ত রান্না করাও খুব ডিফিকাল্ট। একটু এদিক ওদিক হলে অল গন। গোস্ত নষ্ট কিসে হয় বলুন তো? বলতে পারছি না। আলু আলু দিয়েছেন কি কর্মকাবার, আলু গলে যায়, সরুয়া ঠিক হয়ে যায়। ভদ্রলোকের হাত থেকে যে করেই হোক উদ্ধার পেতে হবে। কোনো বুদ্ধি মাথায় আসছে না। মনোহর ভাই বলুন। একটু বসুন তো আমার ঘরে। এক দৌড়ে নিচে দিয়ে যাচ্ছে, একটা পান খেয়ে আসি, বমি বমি লাগছে। যাওয়ার পথে পান কিনে নিলেই হবে। না না, এক্ষুনি পান লাগবে। আমি ছুটে বের হয়ে এলাম, আর ফিরে না গেলেই হবে। মোনার সাহেব অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করবেন। নিজের ঘর থেকে তালা এনে আমার ঘর বন্ধ করবেন, নিচে খানিকটা খোঁজ খবরও করবেন। তারপর সব পরিষ্কার হবে। তিনি ৭ সের ওজনের খাসি কিনতে বের হবেন। মোড়ের পানের দোকান থেকে একটা পান কিনলাম। পান খাওয়ার কথা বলে বের হয়েছি। না খাওয়াটা ঠিক হবে না। মিঠার সঙ্গে খানিকটা সত্য মিশে থাকুক। যদিও ভোরবেলা আমি কখনো পান খেতে পারি না, ঘাস খেয়ে একটা দিন শুরু করার কোনো মানে হয় না। ঘাস যদি খেতেই হয়, দিনের শেষ ভাগে খাওয়া ভালো। কোথায় যাব ঠিক করতে পারছি না। ইয়াকুব সাহেবকে কি বলে আসব? চিন্তা করবেন না, কাজ এগুচ্ছে। নাম লিস্ট করা শুরু হয়েছে। গোটা ২০ নাম পাওয়া গেছে। সেখান থেকে নাম কাটতে কাটতে একটা নামে আসবো। সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। মানুষের ধৈর্য নেই, মানুষের বড়ই তাড়াহুড়া। পবিত্র গ্রন্থ কোরআন শরীফেও বলা হয়েছে, হে মানব সন্তান, তোমাদের বড়ই তাড়াহুড়া। বেশ কয়েকটা খালি রিক্সা আমার সামনে দিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালারা আশা আশা চোখে তাকাচ্ছে আমার দিকে। খালি রিক্সা দেখলেই চড়তে ইচ্ছা করে। ভুল বললাম। খালি রিক্সা চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলে চড়তে ইচ্ছা করে না। চলন্ত খালি রিক্সা দেখলে চল চড়তে ইচ্ছা করে। আমি এরকম চলন্ত একটা রিক্সায় প্রায় লাফিয়ে উঠলাম। রিক্সাওয়ালা হাসি মুখে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখল। কোথায় যেতে চাই কিছুই জানতে চাইল না। মনে হচ্ছে এ বিপজ্জনক ধরনের রিক্সাওয়ালা। যেখানে সে রওনা হয়েছে সেখানেই যাবে। মাঝপথে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে পড়লেও কিছু বলবে না। ভাড়া দেন বলে চেঁচাবে না। ঢাকা শহরে রিক্সাওয়ালাদের সাইকোলজি নিয়ে কেউ এখনো গবেষণা করেনি। গবেষণা করলে মজার জিনিস হয়তো বের হয়ে আসত। মতিঝিলের কাছে এসে আমি লাফ দিয়ে রিক্সা থেকে নামলাম। রিক্সাওয়ালা আবার হাসি মুখে তাকালো। সে রিক্সার গতি কমালো না। যে গতিতে চালাচ্ছিল সেই গতিতেই আবার ফিরে গেল। আর তখনই বুঝলাম এই রিক্সাওয়ালা আমার পূর্ব পরিচিত। এর নাম এম করিম। করিমের কি যেন একটা ইন্টারেস্টিং গল্প আছে, গল্প মনে পড়ছে না। আচ্ছা, করিমের নামটা কি লিস্টিতে তুলব? থাক, পরে কেটে দিলেই হবে। প্রসেস অফ এলিমিনেশন। হারাদানের 10টা ছেলে দিয়ে শুরু হবে, শেষ হবে এক ছেলেতে। বড় খালুর অফিস মতিঝিলে। অনেকদিন পর তার অফিস ঘরে উকি দিলাম। ভোর ভোর করে অ্যালকোহলের গন্ধ আসছে। খালু সাহেব মনে হয় অ্যালকোহলের মাত্রা বাড়িয়েই দিয়েছেন। আগে অফিসে এলে এই গন্ধ পাওয়া যেত না, এখন যায়। আসবো খালু সাহেব? আয়।
বোঝাই যাচ্ছে তিনি প্রচুর মদ পান করেছেন। এমনিতেই তিনি আমাকে তুমি করে বলেন। মাতাল হলেই তুই। মাতালরা অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলতে ভালোবাসে। আমি ঘরে ঢুকতেই বললাম, গরমের মধ্যে স্যুট পরে আছেন কেন? খালু সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনে হচ্ছে আমাকে চিনতে পারছেন না। বসতে পারি খালু সাহেব, নাকি জরুরি কিছু করছেন? বস। আমি বসলাম। খালু সাহেবকে বুড়োটে দেখাচ্ছে। চকচকে টাই, তার বুড়োটে ভাব ঢাকতে পারছে না। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, ভূমিকম্প টের পেয়েছিলেন? বড় খালু ভূমিকম্পের ধার দিয়ে গেলেন না। নিচু গলায় বললেন, চা খাবি? হুম। তিনি যন্ত্রের মতো বেল টিপে চায়ের কথা বললেন। আমি হাসি মুখে বললাম, অ্যালকোহলের গন্ধ পাচ্ছি। বড় খালু রোবটের মতো গলায় বললেন, টেবিলে বার্নিশ লাগানো হয়েছে, বার্নিশের গন্ধ পাচ্ছিস। ও আচ্ছা। আমি ভেবেছিলাম আপনি বোধহয় আজকাল অফিসও চালাচ্ছেন। ঠিকই ভেবেছিস, ভালো মতোই চালাচ্ছি। কেউ এলে বলেই টেবিলে বার্নিশ দিয়েছি। সন্দেহ বাতিগ্রস্ত লোকজন লজ্জা পেয়ে যায়, তুই যেমন পেয়েছিস। কিন্তু আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলার পরে তো সবাই বুঝে যায় যে বার্নিশ টেবিলে না, আপনি বার্নিশ লাগিয়েছেন আপনার স্টমাকে। কেউ কিচ্ছু বোঝে না। মানুষের ইন্টেলিজেন্সকে ইনফ্লুয়েন্স করা যায়। হিউম্যান ইন্টেলিজেন্স, এর এটাই হলো বড় ত্রুটি। বুঝতে পারছিস? হুম। নে, চা খা। চা খেয়ে বিদায় হয়ে যা। টাকা পয়সা লাগবে? না। নিষ্পাপ মানুষ খুঁজে বেড়াচ্ছিস? হুম। পাওয়া গেছে? গোটা বিশেক নাম পাওয়া গেছে, এদের মাঝখান থেকে বের করতে হবে। গোটা বিশেক নাম পেয়ে গেছিস, বলিস কি? সারা পৃথিবীতে তো 20টা নিষ্পাপ লোক নেই। স্ট্রেঞ্জ, নামগুলো পত্ত শুনি। পড়া যাবে না, গোপন। এই 20টা নাম পেলি কোথায়? পরিচিতদের মাঝখান থেকে জোগাড় করেছি। ছেলে কটা, মেয়ে কটা? 50-50, 10টা ছেলে 10টা মেয়ে। বড় খালুকে উত্তেজিত মনে হচ্ছে, চোখ বড় বড় করে তাকাচ্ছেন। মাতাল মানুষ সহজেই উত্তেজিত হয়। বাই এনি চান্স তোর খালার নাম নেই তো? আমি হাসলাম। সে হাসার যে কোনো অর্থ হতে পারে। বড় খালি সেই হাসি না সূচক ধরে নিলেন। গুড গুড। অতি পাপিষ্ঠা মহিলা। 7টা দশকের মধ্যে সবটা খারাপটাই তার স্থান হবে বলে আমার ধারণা। তাই নাকি? অবশ্যই তাই। 7টা দোজখের নাম জানিস? 7টা দোজখ হলো জাহান্নাম, হাবিয়া, সাকার, হুতামা, সাইর, জাহিম, লাজা। দোজখের নাম মুখস্থ করে রেখেছেন, ব্যাপার কি? যেতে তো হবে ওখানেই, কাজেই মুখস্থ করেছি। আপনি নিশ্চিত যে দোজখে যাবেন? অবশ্যই নিশ্চিত। তবে আমার স্থান সম্ভবত 7 নম্বর দোজখে হবে। 7 নম্বর দোজখ হলো লাজা। এখানে শাস্তি কম। আমার শাস্তি কমই হবে। বড় ধরনের পাপ বলতে গেলে কিছুই করিনি। যেমন ধর, মানুষ খুন করিনি। মানুষ খুন করেননি? না। মানুষ খুন করার ইচ্ছা হয়েছে কিনা বলুন? তা হয়েছে, অনেকবারই হয়েছে। খুন করা এবং খুন করার ইচ্ছা প্রকাশ করা তো প্রায় কাছাকাছি। তা ঠিক। এই জন্যই তো আমার স্থান হবে লাজাই কিংবা জাহিমে। আমি পকেট থেকে খাতাটা বের করতে করতে বললাম, মজার ব্যাপার জানেন কি বড় খালু, আপনার নাম কিন্তু নিষ্পাপ মানুষদের তালিকায় আছে। বলিস কি? বড় খালু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে তার মদের নেশা কেটে যাচ্ছে। দেখতে চান? তুই কি ঠাট্টা করছিস নাকি? না, ঠাট্টা করবো কেন? আমি খাতা খুলে বড় খালুর নাম দেখিয়ে দিলাম। তিনি থ হয়ে বসে আছেন। টেবিলের উপর রাখা পানির গ্লাসের পানি এক চুমুকে শেষ করে দিলেন। বড় খালু, যাই। তিনি হ্যাঁ না কিছুই বললেন না, খক খক করে কাশতে লাগলেন। ভয়াবহ কাশি। মনে হচ্ছে কাশির সঙ্গে ফুসফুসের অংশবিশেষ উঠে আসবে। আমি তার কাশি থামার জন্য অপেক্ষা করছি। একটা লোক প্রাণপণে কাশছে, এ অবস্থায় তাকে ফেলে চলে যাওয়া যায় না। হিমু। জি। তুই সত্যি তাহলে আমার নাম তো লিস্টে তুলেছিস? হুম। নামটা খচ করে কেটে ফেলতো। তুই একটা কাজ কর, পাপীদের একটা লিস্ট কর। সেই লিস্টের
প্রথম দিকে আমার নাম লিখে রাখ, ইন ব্লক লেটার্স। আপনি চাইলে করব, করব না, ডু ইট, এক্ষুনি কর, এই নে কাগজ। পরে একসময় লিখে নিব, নো, এক্ষুনি করতে হবে, রাইট নাও। বড় খালু হুঙ্কার দিলেন। হুঙ্কারের শব্দে সচকিত হয়ে তার খাসকে বেয়ারা পর্যন্ত পদ্মার আড়াল থেকে মাথা বের করল। বড় সাহেব, বড় খালু বললেন, ভাগো, মারে গা থাপ্পার। বাঙালি মাতাল যখন হিন্দি বলতে থাকে তখন বুঝতে হবে অবস্থা খুব শোচনীয়। এদের ঘাটাতে নেই, আমি দ্রুত পাপীদের একটা তালিকা তৈরি করলাম। 1, 2, 3 করে 10 নম্বর বসিয়ে 4 নম্বরে বড় খালুর নাম লিখে কাগজটা তার দিকে বাড়িয়ে ধরলাম। 4 নম্বর কি মনে করে লিখলি? কেটে 1 নম্বরে দে। আমার কথা কি তুই আমার চেয়ে বেশি জানিস? গাধা কোথাকার, গিদর কি বাচ্চা, সানাব কি গিদর। আমি দেরি করলাম না, তৎক্ষণাৎ তার নাম কেটে 1 নম্বরে দিলাম। এখন আরেকটা নাম লেখ, মুন্সি বদরুদ্দিন। ক নম্বরে লিখব? এই লিস্টে না, পুণ্যবানদের লিস্টে। মুন্সি বদরুদ্দিন একজন পুণ্যবান ব্যক্তি? হ্যাঁ, এই লোক হলো পূর্ত মন্ত্রণালয়ের একজন ক্লার্ক, 1 পয়সা ঘুষ খায় না। পূর্ত মন্ত্রণালয়ের ক্লার্ক কিন্তু ঘুষ খায় না, চিন্তা করেছিস কত ব্যাপার। মন্ত্রণালয়ের ক্লার্কদের কি ঘুষ খেতেই হয়? অবশ্যই খেতে হয়, দৈনিক খাদ্য গ্রহণের মতো খেতে হয়। তুই ওই লোকের কাছে যাবি, তারপর তার পা ধুয়ে শুয়ে সালাম করবি। পুণ্যবানদের স্পর্শ করলে মন পবিত্র হয়। মুন্সি বদরুদ্দিন, মুন্সি বদরুদ্দিন তালুকদার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, বেটে খাটো লোক, খুব পান খায়। আমি তাহলে উঠি বড় খালু? আর একটু বস, তোর সঙ্গে কথা বলতে ভালোই লাগছে। মুন্সি বদরুদ্দিন সাহেবের কাছে একটু যাব বলে ভাবছি। যাব বললেই তো যেতে পারবি না, সেক্রেটারিয়েটে ঢুকবি কি করে? পাশের ব্যবস্থা করতে হবে। টেলিফোনে তোর পাশের ব্যবস্থা করে দিই। চা খাবি আর 1 কাপ? না, মাতালরা অন্য কি বলছে তা শোনে না, তার কাছে শুধু নিজের কথাই সত্য। বড় খালু হুঙ্কার দিয়ে বললেন, ওই চা দিতে বললাম না। তিনি টেবিলের কাবার্ড খুলে সাদা রঙের চ্যাপ্টা বোতল খুলে 1 ঢোক তরল পদার্থ মুখে ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে গিলে ফেললেন না, কুলকেচার মতো শব্দ করতে লাগলেন। ভালো জিনিস চট করে গিলে ফেলতে তার মনে হয় মায়া লাগছে। মুখে যতক্ষণ রাখা যায় তত ভালো। হিমু, যে বড় খালু, তুই কেমন আছিস? খুব ভালো আছি। আপনার অবস্থা তো মনে হয় কাহিল। আমিও ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। তবে চারপাশের এখন যে অবস্থা, এ অবস্থায় আপনি আনন্দে থাকা যায় না। তরল পদার্থের কিছু সাহায্য লাগে, বুঝতে পারছিস রে গাধা? গিন্দর কি ছানা, বুঝলি কিছু? বেকুবকা বাচ্চা। বোঝার চেষ্টা করছি। পারবি, তুই বুঝতে পারবি, তোর বুদ্ধি শুদ্ধি আছে। তুই যে পুণ্যবান আর পাপীদের লিস্ট করেছিস, খুব ভালো করেছিস। পত্রিকায় এ লিস্ট ছাপিয়ে দিতে হবে। একদিন ছাপা হবে পুণ্যবানদের তালিকা, আর একদিন ছাপা হবে পাপীদের তালিকা। উঠি বড় খালু? এসেই উঠি করছিস কেন? সেক্রেটারিয়েটে ঢোকার পাশের ব্যবস্থা করে দিই। বড় খালু টেলিফোন টেনে দিলেন, তার কপাল খুব ঘামছে। তিনি মুখ হাঁ করে আছেন, টেলিফোনের ডায়ালও ঠিক মতো ঘোরাতে পারছেন না। তিনি ডায়াল ঘোরাচ্ছেন আর মুখে বলছেন, হ্যালো হ্যালো। মুন্সি বদরুদ্দিন তালুকদারকে পাওয়া গেল না। তিনি 2 দিন ধরে আসছেন না। আমি তার বাসার ঠিকানা চাইলাম। অফিসের একজন মধুর গলায় বললেন, ঠিকানা দিয়ে কি করবেন? একটু কাজ ছিল। কি কাজ বলুন, দেখি আমরা করতে পারি কিনা। ওনার সঙ্গেই আমার কাজ ছিল। ওনার সঙ্গে কাজ থাকলে তো ওনার কাছেই যাবেন। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আমি বসলাম। ভদ্রলোক নিচু গলায় বললেন, সিগারেটের বদ অভ্যাস আছে? খাই মাঝে মাঝে। মাঝে মাঝে খাওয়াই ভালো, বিরাট খরচের ব্যাপার। স্বাস্থ্য নষ্ট, পরিবেশ নষ্ট। নেন, সিগারেট নেন। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার।
পর্ব ৩। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।